সুপ্রিয় দর্শক, বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন এসিআই মোটরস নিবেদিত কৃষি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি হাসনাত সোলানা। দর্শক, গত বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে কিন্তু প্রাণীজ সম্পদের একটি বিশেষ অংশ অর্থাৎ ডেইরি, বিফ ফ্যাটেনিং এবং ছাগল উৎপাদনে একটি ব্যাপক পরিবর্তন এসছে, বিবর্তনের চেষ্টা হচ্ছে। তো এই জায়গাটিতে আসলে বাংলাদেশ কোন অবস্থানে অবস্থান করছে ইত্যাদি নানা বিষয় আমরা আপনাদের আজকের পর্বে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে ঢাকার আশেপাশে এই ডেইরি ফার্ম বলেন বা বিফ ফ্যাটেনিং বা ছাগল উৎপাদনের জায়গাটিতে আসলে কাজ করছে এরকম বেশ কিছু ফার্ম কিন্তু গড়ে উঠেছে এবং তারা কিন্তু সাফল্যজনকভাবে তাদের ফার্ম পরিচালনা করছে। তো আমরা আমাদের আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাণিজ্যিকভাবে আসলে এই জাতীয় ফার্ম পরিচালনা করার জন্য কি কি কাজ করা উচিত, তারা কিভাবে পরিচালনা করছে, ব্যবস্থাপনার জায়গাটিতে তারা কি করছে ইত্যাদি খুঁটিনাটি নানা বিষয় আপনাদেরকে আমাদের আজকের কৃষি জীবনের পর্বে দেখানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি। সভ্যতার শুরুতে পশুপালন ছিল মানুষের প্রধান পেশা। যুগে যুগে এই পেশার ধরন বদলেছে। সারা পৃথিবীতে উৎপাদনশীল এবং পশুর খামার ব্যবসা একটি অন্যতম লাভজনক ব্যবসা। কৃষিপ্রধান বাংলাদেশে পশুপালন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনাদিকাল থেকে এদেশের মানুষ তাদের জীবন জীবিকার তাগিদে গবাদি পশু লালন পালনে সম্পৃক্ত রয়েছেন। এক পরিসংখ্যানে জানা যায়, বর্তমানে জিডিপিতে প্রাণী সম্পদ খাতের অবদান 2.5%। প্রাণীজ আমিষের প্রায় 50% প্রাণী সম্পদ সেক্টর থেকে আসে। আমাদের জনসংখ্যা প্রায় 22% সরাসরি এবং 50% পরোক্ষভাবে প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল। রাজধানী ঢাকায় দুধের যোগান দিতে গড়ে উঠেছে ছোট বড় শতাধিক ডেইরি ফার্ম। পশ্চিম কাফরুল মোল্লা পাড়ার মোহাম্মদ আব্দুল মান্নান দুধ প্যাকেট করতে ব্যস্ত সময় পার করছেন। 90 টাকা লিটার দরে ক্রেতারা প্রতিদিন সকালে ও বিকালে এখান থেকে দুধ নিয়ে যান। দুধটা মনে করেন যে আমরা দেখে ভালো একটা খাঁটি দুধ যদি পাই তাহলে তো অনেক ভালো। আর মিল বিটা এটি দেখা যায় প্যাকেটের দুধ কতদিন থাকে প্যাকেটের মধ্যে, এগুলো তো আর আমার জানা হচ্ছে না। সেই জন্য এটা মনে করতেছি যে পুষ্টিকর জিনিসই আপাতত পানিও যদি মিক্স করে তারপরে আমরা সলিড খাবারটা পাচ্ছি। কিন্তু আব্দুল মান্নানের এই খামারে রয়েছে 13টি গাভী, যা থেকে তিনি প্রতিদিন গড়ে প্রায় 125 লিটার দুধ পেয়ে থাকেন। এই খামারটি 2.5 কাঠা জায়গার উপর প্রতিষ্ঠিত। এখানে আমি খামার আকারে 17-18 বছর ধরে গরু পালন করতেছি এবং আমার খুব বেচা কেনারও ভালো আছে। এখন বর্তমান 13টা গাভী আছে, 5টা বাছুর আছে এবং
15-20 লিটার দুধ আছে এবং আমার প্রতিদিন যে আয় আছে তার থেকে 65 খরচ আছে এবং বাকিটা আমার লাভে আছে। আমি প্রথম 3টি গাভী দিয়ে শুরু করছি, 3টির থেকে 35-36টা গাভী পর্যন্ত হয়েছিল। এখন আবার একটু লোকজনের সমস্যায় লোকজন পাওয়া যায় না, এই কারণে আবার কিছুটা কমায় দিয়ে এই অবস্থায় আসছে। আমাদেরকে লোন দেওয়া হয় না, তারপরে এমনি কোনো ইয়েই নেই, আমাদের প্রতিদানও নাই, কোনো কিছুই সরকার এটা মনে করেন আমাদেরকে একটু অবহেলাই করে, আমাদের খোঁজ খবরও নেয় না। যদি একটু সুনজর দিত এবং সরকার যদি এই বিষয়টা ভালো দৃষ্টিতে দেখতো, আমরা আরও উন্নত এবং বড় করতে পারতাম। গাভীর দুধ সুস্বাদু, পুষ্টিকর ও আদর্শ খাদ্য, যা জাতীয় মেধা বিকাশের জন্য প্রয়োজন। গাভী পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সচ্ছলতার বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। ইচ্ছে থাকলে অনেকেই এরকম ছোট খামার করে স্বাবলম্বী হতে পারেন। ডেইরি ফার্মের মাধ্যমে দুধ বিক্রি প্রতিদিন নগদ অর্থ উপার্জনের ভালো সুযোগ রয়েছে। তাছাড়া প্রতি বছর গাভী যে নতুন বাচ্চা দেয় তা একটি সম্পদে পরিণত হয়। 3 মাস বয়সী এ সমস্ত বাছুরের দাম প্রায় 50,000 টাকা বলে জানা যায়। পীরের বাগ আমতলা ঢাকার একটি ডেইরি ফার্ম। এখানে 24টি গাভী ও 12টি বাছুর রয়েছে। কথা বলে জানা যায় প্রতিদিন এই ফার্মে প্রায় 200 লিটার দুধ উৎপাদিত হয়। দর্শক, চলুন অনুষ্ঠানের এই অংশে পীরের বাগ আমতলার খামারি মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে শুনে আসি। 1990 সালের থেকে ফার্মটা শুরু করছি। তো আমি 8টা গরু দেওয়া প্রথমে শুরু করছি। শুরু করার পর ধীরে ধীরে আমি এ পর্যন্ত আসছি। এখন আমার অবস্থান ভালো। এখন আমার গরু সব দিয়ে আছে হলো 35টা। দুধ প্রতিদিন দেয় 200 লিটার। এখান থেকে বিক্রি হয় পার লিটার 90 টাকা। এখান থেকে সব শেষ হয়ে যায়। দুধের অনেক চাহিদা আমরা দিতে পারি না। আর যদি সরকার আমাদের দিকে দেখতো, হয়তো সুযোগ সুবিধা ওই রকম দিত, তে আমরা হয়তো এর থেকে আরও অনেক ভালো কিছু করতে পারতাম। ওইভাবে তো আমরা পাই না সব সময়। হ্যাঁ, পাই, যেটা পাই ওটা অনেক ঝামেলা, এই জন্য লোকজন যেতে চায় না। আর ঢাকা সিটিতে যে খামারগুলো আছে, সব খামারি যদি সুযোগ সুবিধা দেয়, ঢাকা সিটিতে দুধের যে চাহিদা আছে এরা সব মিটাতে সক্ষম রাখে। আমাদের ওষুধপত্র সমস্যা আছে, ডাক্তারের সমস্যা আছে। আমরা যে সময় ডাক্তারগুলো ডাকি তখন আমরা ডাক্তার ঠিকমতো পাই না। তারপরে ওষুধপত্রের দাম বেশি, যার ফলে আমাদের অনেক সমস্যা হয়। গরুর খাবারের দাম বেশি, লেবারের দাম বেশি, লেবারের কস্ট বেশি, খরচ বেশি। ঢাকা সিটিতে অনেক খরচ আছে, খরচ দিয়ে আমাদের পোষণে খুবই কঠিন হয়। সরকার তো অনেক কিছু অনেক জায়গায় ভর্তুকি ব্যাট দেয়, এর উপরে খামারিগারও এরকম দেওয়া উচিত। খামারিগার দেওয়া উচিত, একটা অনুদান দেওয়া উচিত। যারা ভালো খামারি তাদের একটা অনুদান দেওয়া উচিত, যে ভালো খামারি কে সেকেন্ড, কে ফার্স্ট, কে থার্ড, এইরকমভাবে দিয়ে মানুষকে উৎসাহ করতে হয়। উৎসাহ করলে আমার মনে হয় এটা আরও অনেক ভালো হতো। এই সমস্ত খামারে গরু কেনার জন্য ব্যাপারীরাও আসেন। আজকে এসেছেন ব্যাপারী বজলুর রহমান।
আমার দেশের বাড়ি ধামরাই থানা মহিষাসী। ঢাকার সিটির ভিতরে খামারে খামারে ঘুরি গরু কেনার জন্য, রিজেক্ট গরু, এবং খামারের মালিকেরা এক গাভী 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কিনে ওটা রিজেক্ট হলে 70,000 80,000 টাকা বিক্রি করে আমাদের কাছে। আমরা ব্যাপারী ভাই, এবং কেনার পরে ঢাকার সিটির ভিতর থেকে নেওয়ার পাশাপাশি হাট আছে কালামপুর বা এবং হরগজ হাটে আমরা বিক্রি করি। কষার কাছে 2,000 4,000 টাকা ব্যবসা হয়। পশুর খামার ব্যবসা একটি সময় সাপেক্ষ ব্যাপার। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাণী সম্পদ তৈরি করতে হয়। অল্প কয়েকটি মা গরু থেকে বছর বছর বাচ্চা গরু বাড়িয়ে তারপর সেই সম্পদ থেকে প্রকৃত উৎপাদন শুরু করা ভালো, তাতে ঝুঁকি কম থাকে। সাধারণত 2-3 বছর একাগ্রতার সাথে ধৈর্য ধরে কাজ করতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব। আপনার খামার থেকে কী ধরনের পণ্য উৎপাদন করবেন তা নির্ধারণ করতে হবে। দুধ উৎপাদন করলে ফ্রিজিয়ান বা শঙ্কর জাতের গাভীর খামার, মাংস উৎপাদন করতে চাইলে বিফ ফ্যাটিনিং বা উন্নত জাতের গরু ছাগল ভেড়ার খামার করতে পারেন। তাছাড়া পশম করতে চাইলে উন্নত জাতের ভেড়া এবং দুগ্ধজাত পণ্য পনির মাখন করতে চাইলে মিল্ক গোট খামার করা যেতে পারে। রাজধানী ঢাকার পাশে বেড়াইত নামক স্থানে প্রায় 5 বিঘা জায়গার উপর মেঘডুবি অ্যাগ্রো খামার গড়ে উঠেছে। প্রথম খামারটি একটি ডেইরি ফার্ম। এখানে 50টি গাভী ও 35টি বাছুর রয়েছে। এখান থেকে গড়ে প্রতিদিন প্রায় 300 লিটার দুধ পাওয়া যায় বলে জানা যায়। উন্নত জাতের গাভী ডেইরি ফার্মের জন্য সহায়ক। এক্ষেত্রে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ান গাভীর জাত বেছে নেওয়া উত্তম। এজন্য পশু খামারি এবং পশু কর্মকর্তার সাথে পরামর্শ নিলে ভালো হয়। মোহাম্মদ আলী শাহিন মেঘডুবি অ্যাগ্রো খামারের স্বত্বাধিকারী, একজন আদর্শ খামারি। দর্শক, চলুন আমরা তার খামারটি পরিদর্শনের মাধ্যমে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে আসি। আপনার এখানে গাভী আছে? এখানে আমাদের গাভী প্রায় 40টার মতো আছে। তো এখান থেকে আবার যেসব ভালো বাচ্চা হয়, যদি মা গাভী হয়, ওগুলোকে আমরা রেখে দিই। মা বাচ্চাগুলোকে আলাদা করছেন, যেগুলো মহিলা হ্যাঁ, মহিলা যেগুলো, ওইগুলোকে, কিন্তু ওইটা জাত যদি ভালো হয়, কারণ হলো ওই গাভীর মা কেমন ছিল ওটা তো আমরা জানতাম না। তো ওর মার উপরেই কিন্তু নির্ভর করে যে বাচ্চাটা কেমন হবে। দেখা গেল যে আমাদের 10টা বাচ্চা হয়, এর মধ্যে হয়তো 6টা আমরা রাখতে পারি, 4টা আবার আমাদের সেল করে দিতে হয়, বিকজ ওইটার বাচ্চা ওটা ততটা ডেভেলপ করবে না। 40টা গাভী থেকে আপনি কিরকম দুধ পান ডেইলি, কত লিটার? এখানে আসলে গাভীর দুধটা একটু ডিফার করে, হচ্ছে কি আমরা মোটামুটি 450, আমরা 500 লিটার মোটামুটি ধরে 450 থেকে 500 লিটার পাই ডেইলি আসে। আসলে হিসাব করতে গেলে যদি এরা যদি প্রেগনেন্ট না থাকতো তাহলে ফুল সুইং এই দুধ পেতাম। এখানে কয়টা প্রেগনেন্ট আছে? এখানে এখন মোটামুটি 20টার কাছাকাছি প্রেগনেন্ট হবে। আচ্ছা, মানে 40টার মধ্যে 20টা প্রেগনেন্ট আর 20টা মিল্কিং দিচ্ছে, কিন্তু এরাও হয়তো আগামী 2 মাসের মধ্যে আবার প্রেগনেন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সো এই সাইকেলটা চলছে। আচ্ছা, আপনার এই জায়গাটাতে তো তাহলে 3টা সেকশন দেখলাম, গাভী, এখানে কিছু বাছুর আছে এবং এই জায়গায় আসলে মেল যেটা শুধুমাত্র বীজের জন্য। চলুন আমরা দেখি আপনার ফার্মে আর কোথায় কি আছে। আরো কিছু আমাদের আছে। ডেয়ারি ফার্ম একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম। গড়ে একটি গরু কিনতে 30 থেকে 50 হাজার টাকা খরচ হবে।
এছাড়া যত বেশি গরুর সংখ্যা বাড়বে খরচের খাতও তত কমবে। সঙ্গে সঙ্গেই লাভের আশা করা ভুল, বরং ধীরে সুস্থে এগুলোই ভালো ফল পাওয়া যাবে। মেঘডুবি অ্যাগ্রো ফার্মের ষাঁড় গরুর খামার এটি। আপনার এই জায়গায় কয়টা গরু আছে? এখানে 54 54টা। 54টা করে। এগুলো তো দেখে মনে হচ্ছে না কোনোটা আসলে দেশি ব্রিড, এগুলো কি এক একটা ব্রিড? হ্যাঁ, এক একটা এক এক ব্রিড। আসলে মূলত আমি যদি পয়েন্ট আউট করে বলি যে এটা এই ব্রিড, এটা বলা মুশকিল, বিকজ এর প্যারেন্টকে কি সাথে কার সাথে Cross করে কি হয়েছে আমি বলতে পারবো না, কনফার্ম করে বলা যাবে না। হ্যাঁ, মানে একটা গ্ল্যান্স আমি হয়তো একটা আইডিয়া করবো, স্ট্রাকচার দেখে বলতে পারবেন যে এটা এই একটা গ্ল্যান্স আমি একটা আইডিয়া করবো, বাট এক্সাক্ট ব্রিডটা আমার মনে হয় যদি কেউ বলে তাহলে হয়তো তার ওই বিষয়ে পড়াশোনা থাকতে হবে। আমার ওই বিষয়টাতে পড়াশোনা নাই আসলে। আচ্ছা, এখানেই যে আপনি কত বয়সের আসলে বাছুর এখানে ফ্যাটেনিং শুরু করেছে? এখানে গরুর বয়সটা নির্ধারণ করে দাঁতের উপরে। আচ্ছা, আমরা একটু এই জায়গাটা দেখি। হ্যাঁ, তো এখানে আমাদের কিছু কিছু গরু আছে যেগুলোর দাঁত হয় নাই, এইগুলোর পরিপূর্ণতা আসবে আসলে 8 দাঁতে, তবে 6 দাঁতের সময় মোটামুটি রেডি হয়ে যায় গরু বিক্রি করার জন্য। তবে অনেকে আবার 2 দাঁতের গরু পছন্দ করেন, যেহেতু যে আমাদের একটা ধর্মীয় ব্যাপার আছে, 2 দাঁত হলেই কুরবানি করা যায়, তো অনেকে 2 দাঁতের গরু কিনতে চায়। মেঘডুবি অ্যাগ্রো ফার্মে ছাগল ও ভেড়া পালনেরও একটি সমন্বিত খামারও রয়েছে। অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিবিড় গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রাণীজ সম্পদের উন্নয়ন, বিভিন্ন রোগ প্রতিকার ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা পরিচালনা করে আসছেন। বাংলাদেশে গবাদি পশু উৎপাদনে আসলে আগের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবং আমাদের জনগণের যে পরিমাণে চাহিদা সে অনুযায়ী পূর্বে আসলে অপ্রতুল থাকলেও এখন ধীরে ধীরে আমাদের এই চাহিদা পূরণ দিকে এগোচ্ছে। সেক্ষেত্রে আমাদের খামারিদের ভূমিকা সবচেয়ে বেশি এবং খামারিরা বিভিন্নভাবে অন্যান্য বিভিন্ন ব্যবসার সাথে সাথে আমাদের গবাদি পশু বিজনেসের দিকে এগিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে আমরা যারা বিভিন্নভাবে সাপোর্ট দিই, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি তথা ডিএলএইচ প্রাণী সম্পদ অধিদপ্তর এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় সকলের বিষয়ে বিভিন্নভাবে আমরা সহায়তা করে আসছি। তবে মেইন সমস্যা যেটা আমাদের বাংলাদেশে পশু সম্পদ উৎপাদনে, সেটা হচ্ছে গবাদি পশুর চিকিৎসা এবং বিভিন্ন ধরনের রোগ এবং বিভিন্ন ধরনের বিশেষ করে আমাদের খাদ্যের সমস্যা। তো মেইনলি যে চিকিৎসার ক্ষেত্রে আমরা বিভিন্ন রোগ বালা দেখা যায়, সেগুলোর ক্ষেত্রে আমরা মেইনলি অ্যানথ্রাক্স, তারপরে এফএমডি এবং আমরা ইদানিং দেখতেছি যে আমাদের কিছু কিছু গরু টিউবারকুলোসিস, সেটা খুব বেশি দেখা যায়। তো এই রোগগুলো প্রতিরোধ করার জন্য আমরা মেইনলি খামারের দিকে প্রথমে যেটা বলে থাকি যে সচরাচর তারা ভ্যাকসিনেশনটা মানে টিকা প্রদানটা যেন রেগুলার করে শুরু থেকেই, এবং গরুগুলোকে রেগুলার যেন কৃমিনাশক ওষুধগুলো খাওয়ায়, এবং সঙ্গে সঙ্গে যেটা মেইন দরকার ভালো খাদ্য সরবরাহ করা। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমরা ভালো খাদ্য সরবরাহের ক্ষেত্রে পশু ক্ষেত্রে আমরা খুব উদাসীন। আমরা যে ধরনের খাদ্য দরকার ভালো উৎপাদনের জন্য, বিশেষ করে দুধ উৎপাদন ভালো পেতে গেলে আমাদেরকে অবশ্যই ভালো সেখান থেকে খাদ্য দিতে হবে, তাহলে আমাদের বেশি দুধ পাবো। আমরা শুধু চিন্তা করি যে ভালো ব্রিড বা ভালো জাত নিয়ে আসলে হবে, কিন্তু ভালো জাতই শুধু মুখ্য না, সেই সাথে জানেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারি এবং আনুষঙ্গিক আমরা যাতে বিভিন্ন ধরনের খাদ্যগুলা, বিশেষ করে খড় দিলে পরে সেটা প্রক্রিয়াজাত করে এবং দানাদার খাদ্যটা পর্যাপ্ত পরিমাণ সরবরাহের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি।
আর খামারি ভাইরা আপনারা যদি আপনার পশু সম্পদ নিয়ে আপনার যাই থাকুক না কেন, গরু, ছাগল, মহিষ, ভেড়া, ছাগল যাই থাকুক না কেন, এগুলো পালন করতে গিয়ে ফার্মিং করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনি আপনার আশেপাশেই উপজেলা পশু সম্পদ দপ্তর কিন্তু খুঁজে পাবেন। সেখানে গেলে আপনি আপনার সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। আর কৃষক ভাইরা আপনারা আপনাদের কৃষি সম্পর্কিত, ফসল সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে সেটির সমাধান কিন্তু পেয়ে যাবেন। দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।